একটা কথা কি আছে জানো তো প্রচলিত, অভিজাতরা যুদ্ধ করে, অভিজাতরা যুদ্ধ করে, যাজকরা প্রার্থনা করে, আর সাধারণ মানুষ কি করে না ট্যাক্স পে করে, মানে কর দেয়। তো এই লাইনটার একটা মানে আছে, তাহলে কি বললাম? অভিজাতরা যুদ্ধ করে, যাজকরা প্রার্থনা করে, আর সাধারণ মানুষরা কি করে না কর দেয়, ট্যাক্স দেয়। কে কথা, এই কথাগুলো কে বলছে? আমি বলছি? আরে থোড়ি না, আমি কেন বলতে যাবো? এটা বলছে তোমাদের বই বলছে। ঠিক আছে, আমি একটাও উক্তি বলছি না, একটাও কথা আমি বলছি না, যা বলছে তোমাদের বই বলছে। তো দেখতেই পাচ্ছ, থাম্বনেইলে অবশ্যই দেখতে পেয়েছো যে আজকের ভিডিওটি কি হতে চলেছে। ফরাসি বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ কাঠামো ব্যবস্থা। বলেছিলাম ফরাসি সমাজ কাঠামো ব্যবস্থা নিয়ে একটা লেকচার, একটা টপিক, একটা ভিডিও আসতে চলেছে। তো আজকে তোমাদের সামনে ফাইনালি বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ কাঠামো নিয়ে ব্যবস্থাটা চলে এলাম। তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু ইয়োর ইউটিউব চ্যানেল, ইউটিউব ব্যাচ অড স্যার ব্যাচ কমপ্লিট সলিউশন বাই অড স্যার। তো তোমাদের সকলকে আরো একবার অড স্যার ব্যাচে জানাই সুস্বাগতম। চলো তাহলে, থাম্বনেইলে অবশ্যই দেখতে পেয়েছো যে বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ কাঠামো ব্যবস্থাটা কিরকম ছিল। আজকে এই টপিক নিয়ে, এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। তো ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরাও এই সুযোগ থেকে না বঞ্চিত হয়ে যায়। ঠিক আছে, তো চলো শুরু করি। তো শুরু করার আগে যেটা বলছিলাম আর কি, যে উক্তি বা কোটেশন দিয়ে শুরু করেছিলাম, কি কোটেশন দিয়ে শুরু করেছিলাম না, অভিজাতরা যুদ্ধ করে, যাজকরা প্রার্থনা করে, আর সাধারণ মানুষরা কি করে গো, সাধারণ মানুষরা শুধু ট্যাক্স দেয়, মানে কর দেয়। তো আজকের দিনেও আছে এরকম কর ব্যবস্থা, ট্যাক্স ব্যবস্থা আছে। ঠিক আছে, আমি আজকের দিনের কথা বলছি না, আমি আমি কথা বলছি 1789 খ্রিস্টাব্দের ফ্রান্সের কথা বলছি, অর্থাৎ ফরাসি বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সমাজ কাঠামো নিয়ে আমি কথা বলছি। চলো তাহলে, আমার ব্ল্যাকবোর্ডে তোমরা দেখতেই পাচ্ছ যে কি দেখতে পাচ্ছ না, বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ কাঠামো, বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ কাঠামো। তো দেখো তোমরা আর কি দেখতে পাচ্ছ না, একটা ত্রিভুজ এঁকেছি, আমি একটা ত্রিভুজ এঁকেছি। এটা সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ না বিষমবাহু ত্রিভুজ, আমি এটা জানি না। ঠিক আছে, তোমরাই জানো এটা কি ত্রিভুজ আছে, তোমরা বলতে পারবে। যাই হোক, আমার ত্রিভুজটা আসলে মেন উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য তোমাদেরকে বলার যে ত্রিভুজের মধ্যে যে ছবিগুলো আছে, যে লেখাগুলো আছে, এইটা ফলো করো। তাহলে প্রথমে দেখো, প্রথমে আমি কি লিখেছি এখানে, রাজা বলে লিখেছি। আরে রাজা কারোর নাম নয়, মানে রাজা হচ্ছে একজন ব্যক্তি, ঠিক আছে, যে শাসনভার চালায়, তাকেই আমরা রাজা বলছি। এবার ফ্রান্সের রাজাদের তোমরা ইতিমধ্যে নাম জেনেছো, যে ফ্রান্সের রাজাদের নামের লিস্ট গুলো জেনেছো, চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই, আরো অনেক লুই আছে। ঠিক আছে, যাই হোক, রাজা। তারপরে দেখো কি দেখতে পাচ্ছ না, প্রথম শ্রেণী। আচ্ছা তোমরা এস্টেট, এই এস্টেট বা স্টেট, বা যাকে আমরা বলছি সম্প্রদায়, প্রথম সম্প্রদায়, দ্বিতীয় সম্প্রদায়, তৃতীয় সম্প্রদায়, তাহলে ফরাসি সমাজ কাঠামো ব্যবস্থায় আমরা এস্টেট বা স্টেট, যেটা যা খুশি বলতে পারো, এস্টেট বড় যে সম্প্রদায়, প্রথম সম্প্রদায়, দ্বিতীয় সম্প্রদায় এবং তৃতীয় সম্প্রদায়কে আমরা কি করেছি না এরকম ত্রিভুজ আকারে আমরা, আমি দেখিয়েছি তোমাদেরকে। দেখো, প্রথম শ্রেণী বা প্রথম সম্প্রদায় বা ফার্স্ট এস্টেট, দ্বিতীয় শ্রেণী বা দ্বিতীয় সম্প্রদায় বা সেকেন্ড এস্টেট, তৃতীয় শ্রেণী বা তৃতীয় সম্প্রদায় বা থার্ড এস্টেট। তাহলে এই এস্টেট, আর সবার উপরে কে আছে, রাজা। এখানে চার বলে, দেখো এখানে চার বলে 4% বলে আমি লিখে রেখেছি। প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণী মিলে 4%, আর তৃতীয় শ্রেণী মিলে 96%। এটা একটু পরে বলবো যে কেন এই পার্সেন্টটা 4% আর 96%টা কেন রেখেছি। তো দেখো, আরো বোঝার সুবিধার্থে আমি চলে এলাম এইখানে, আমি চলে এলাম কোথায় না, তার ঠিক পাশে এইখানে চলে এলাম। এইখানে তোমরা কি দেখতে পাচ্ছ, এখানেও দেখতে পাচ্ছ সেই রাজা, মানে যে শাসনভার চালাচ্ছেন সেই তিনি রাজা। দেখো আমি দুটো ভাগে ভাগ করেছি, একটা হলো সুবিধাভোগী শ্রেণী, সুবিধাভোগী শ্রেণী, আর আরেকটা হলো সুবিধাহীন শ্রেণী।
তাহলে একটা সুবিধাভোগী শ্রেণী আর একটা সুবিধাহীন শ্রেণী, ঠিক আছে। তো এই সুবিধাভোগী শ্রেণীর মধ্যে কারা পড়ছে? এই সুবিধাভোগী শ্রেণীর মধ্যে কারা পড়ছে? যেহেতু আমরা ফরাসি বিপ্লব পূর্ববর্তী সমাজ কাঠামো নিয়ে আমরা আলোচনা করছি, তাহলে সমাজ কাঠামো যে ধাপগুলো ছিল, ঠিক আছে, সেই ধাপগুলোতে আমরা আলোচনা করছি। দেখো, তাহলে আমরা দুটো ভাগে মানে পেয়ে গেলাম, সুবিধাভোগী শ্রেণীর একটা পেলাম, আর একটা কি পেলাম, সুবিধাহীন শ্রেণী। এই সুবিধাভোগী শ্রেণীর মধ্যে কারা কারা পড়ছে? দেখো, যাজক পড়ছে, যাজক পড়ছে, আর কারা পড়ছে না অভিজাত পড়ছে। এরা হচ্ছে সুবিধাভোগী শ্রেণী, মানে সরকার বা রাজার সমস্ত রকমের সাহায্য সুবিধা, ঠিক আছে, এরা পাবে, এরা গ্রহণ করবে, সেই জন্য বলা হচ্ছে সুবিধাভোগী শ্রেণী, এরা সুবিধা নেবে, ঠিক আছে, যেখানে যা কিছু হবে, রাজার যা কিছু হবে, এরা আগে। আর আরেকটা দেখো, সুবিধাহীন শ্রেণী, ঠিক আছে, মানে এরা সরকারের সাহায্য থেকে বিচ্যুত, মানে সরকারের সাহায্য টাহায্য এরা পায় না, ঠিক আছে, ওই জন্য এদেরকে বলা হচ্ছে সুবিধাহীন শ্রেণী। তাহলে এই সুবিধাহীন শ্রেণীর মধ্যে কে কে পড়ছে না সাধারণ মানুষ পড়ছে, কেবলমাত্র সাধারণ মানুষ। সাধারণ মানুষ কারা? আর যাজক সম্প্রদায়ের মধ্যে কারা আছে, অভিজাত সম্প্রদায়ের মধ্যে কারা আছে, চলো এইটা দেখে নিই। এবার দেখো, যাজক যাকে আমরা বলছি ফার্স্ট এস্টেট, বা আরো কি বলছি না প্রথম সম্প্রদায়। এই ফার্স্ট এস্টেট বা যাজকের মধ্যে কোন কোন সম্প্রদায় বা কারা কারা আছে না দেখো, ক্যাথলিক যাজক, কে কে আছে, ক্যাথলিক যাজক, আর কে আছে না প্রোটেস্ট্যান্ট যাজক, আর কে আছে কার্ডিনাল যাজক, আর আছে আর্চ বিশপ, আর আছে বিশপ, আর আছে অ্যাবিডগণ, ঠিক আছে। তাহলে এই যাজক শ্রেণীর মধ্যে এরা পড়ছে, এই সম্প্রদায় বা এই শ্রেণীর মানুষগুলি পড়ছে। এবার দেখো, এরা হচ্ছে যাজক শ্রেণী। তাহলে আমি প্রথমে ভিডিও টপিক শুরু করার আগে, লেকচার শুরু করার আগে আমি কি বলেছিলাম, অভিজাতরা যুদ্ধ করে, যাজকরা প্রার্থনা করে, আর সাধারণ মানুষরা কি করে, কেবলমাত্র ট্যাক্স দেয়। তো এই ফ্রান্সের কর ব্যবস্থা নিয়ে একটা ভিডিও আসবে, ঠিক আছে, ফরাসি সমাজ কাঠামো নিয়ে আমি বলেছিলাম একটা ভিডিও, একটা লেকচার আমি যেরকম এনেছি, ঠিক সেই রকম ভাবেই ফ্রান্সের কর ব্যবস্থা নিয়ে আমি একটা আলোচনা করব, একটা ভিডিও আসবে তোমাদের সামনে, ততক্ষণ এই ভিডিওটা দেখো। চলো এই ক্লাসটা দেখো। এবার আছে সুবিধাহীন শ্রেণী। এই সুবিধাহীন শ্রেণীর মধ্যে কে কে আছে না সাধারণ মানুষ, না সরি, এবারে অভিজাত সম্প্রদায় যে সেকেন্ড স্টেট, এই অভিজাত সম্প্রদায়ের মধ্যে কারা কারা আছে একটু দেখে নিই চলো। তো ওই অভিজাত সম্প্রদায়ের মধ্যে আছে দেখো, সাবেকি অভিজাত, পোশাকি অভিজাত, আর কে আছে মন্ত্রী পড়ছে, আর কে আছে না সভাসদগণেরা পড়ছে, আর কারা পড়ছে সেনা প্রধানরা পড়ছে, আর কারা পড়ছে না বিচারপতি পড়ছে। তাহলে এই সব মানুষজনেরা এরা হচ্ছে অভিজাত সম্প্রদায়ের মধ্যে পড়ছে, মানে এইসব শ্রেণীগুলোর মানুষরা এরা অভিজাত শ্রেণীর মধ্যে, আর এগুলি হচ্ছে যাজক প্রথম স্টেটের মধ্যে, ঠিক আছে, বা প্রথম সম্প্রদায়ের মধ্যে পড়ছে, আর এটা হচ্ছে অভিজাত বা সেকেন্ড স্টেট বা দ্বিতীয় সম্প্রদায়ের মধ্যে পড়ছে। এবারে সাধারণ মানুষ, এগুলো হচ্ছে তৃতীয় শ্রেণীর মানুষ, এগুলো কারা তৃতীয় শ্রেণীর মানুষ বা তৃতীয় সম্প্রদায় বা থার্ড স্টেটের মানুষজন। তো সাধারণ মানুষের মধ্যে কারা কারা পড়ছে, বুর্জোয়া পড়ছে, বুর্জোয়া পড়ছে। এবার বুর্জোয়ার আবার তিনটা ভাগ আছে, উচ্চ বুর্জোয়া, মধ্য বুর্জোয়া, নিম্ন বুর্জোয়া। বুর্জোয়ার আবার তিনটে ভাগ আছে, বুর্জোয়া নিয়ে 2 নম্বরের একটা ক্লাস আসবে, ঠিক আছে, যে বুর্জোয়া বলতে কি বোঝে 2 নম্বরের একটা টপিক একটা ক্লাস আসবে, ঠিক আছে। এবারে তার মধ্যে পড়ছে দেখো কৃষক, আর কি পড়ছে সাকুলাত শ্রেণীর মানুষজনেরা, শহরে খেতে না পাওয়া ভবঘুরে সম্প্রদায়ের মানুষরা পড়ছে সাকুলাত শ্রেণীর মধ্যে। এবার আসছি কারিগর, তারপর দিনমজুর, খেটে খাওয়া মানুষ। তাহলে এগুলি সমস্ত, এই সমস্ত সম্প্রদায়ের মানুষজনগুলি রাজার সমস্ত সুবিধা থেকে সাহায্য থেকে এরা বঞ্চিত, সেই জন্য এদেরকে সুবিধাহীন শ্রেণী বা সাধারণ মানুষ রূপে বলা হয়েছে। সুবিধাভোগী শ্রেণী মানে রাজার সমস্ত সবকিছু সুবিধা সুযোগ সুবিধা এরাই নেবে, আর কাউকে নিতে দেবে না, ঠিক আছে। এই সুবিধাভোগী শ্রেণীদের মধ্যে আবার দুটো দলে ভাগ হয়ে গেছে, এক দল যাজক নামে পরিচিত,
আর এক দল অভিজাত নামে পরিচিত। তাহলে যাজকদেরকে আমরা ফার্স্ট এস্টেট বা প্রথম সম্প্রদায় বা প্রথম শ্রেণীর মধ্যে রেখেছি, আর অভিজাতদের আমরা সেকেন্ড এস্টেট বা দ্বিতীয় শ্রেণী বা দ্বিতীয় সম্প্রদায়ের মধ্যে রেখেছি। আর সাধারণ মানুষ এরা সুবিধাহীন শ্রেণী, মানে এরা কোন রকম সুযোগ সুবিধা কি করছে, সুযোগ পাচ্ছে না। এরা কোন রকম রাজার সুযোগ সুবিধা পাচ্ছে না, সেই জন্য এরা সুবিধাহীন শ্রেণী। দেখো এস্টেট, এই যে এস্টেট বা স্টেট তোমরা যেরকম যা খুশি বলতে পারো, প্রথম সম্প্রদায়, দ্বিতীয় সম্প্রদায় এবং তৃতীয় সম্প্রদায় ভাগ করা হয়েছিল। ঠিক আছে, এটা তোমাদের 4 নাম্বারের জন্য তোমরা করে রাখতে পারো। যারা আজকে ভিডিও আমার নতুন দেখছো, প্রথম দেখছো, তোমাদের বলছি প্লে লিস্টে যাবে, গিয়ে দেখবে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন বা নম্বর বিভাজন পদ্ধতি বলে আমি একটা ভিডিও অলরেডি করে ফেলেছি। যারা দেখোনি তোমরা ওখানে গিয়ে দেখে নিতে পারো। যে 4 নাম্বারে, আর তোমাদের বলেছি ইতিহাসের, মানে যেহেতু তোমরা 9-এ উঠে গেছো, তোমাদের থাকছে 2 নাম্বার থাকছে, 4 নাম্বার থাকছে, আর 8 নাম্বারে তোমাদের থাকছে। তোমাদের কোনো হচ্ছে 5 নাম্বার, 3 নাম্বার এরকম কোনো আর নেই। ঠিক আছে, এবার তোমাদের তো 90 মার্কস পরীক্ষা দিতেই হচ্ছে। যারা দেখোনি তারা আগের ভিডিও গুলো দেখে নেবে, আমি সব বিস্তারিত ভাবে আলোচনা করেছিলাম। চলো, তোমরা এটা 4 নাম্বারের জন্য করে রাখবে, এটা 4 নাম্বারের জন্য এটা ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, আর ফ্রান্সের যে কর ব্যবস্থা, এই কর ব্যবস্থা নিয়ে আমি আলোচনা করব, যে প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, কারা প্রত্যক্ষ কর দিত, কারা পরোক্ষ কর দিত, প্রত্যক্ষ করের মধ্যে কি কি রয়েছে, পরোক্ষ করের মধ্যে কি কি রয়েছে, এই একটা ক্লাস, এই বিষয়ের উপর একটা ক্লাস আসবে। ঠিক আছে, তো দেখো, যেটা আমি বলতে বলতে স্কিপ করে গেছিলাম, যে এই 4% আর 96%টা কি। 4% আর এই 96%টা হলো তৃতীয় শ্রেণী বা থার্ড এস্টেট বা তৃতীয় সম্প্রদায়ের মানুষরা এই 100%-এর মধ্যে, 100%-এর মধ্যে 96% ট্যাক্স পে করত। তৃতীয় সম্প্রদায় বা তৃতীয় শ্রেণী বা সাধারণ মানুষ 96% ট্যাক্স এরা সরকারকে বা রাজাকে দিতে হতো এদের। আর বাদ বাকি 4% প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী মিলে, অর্থাৎ যাজক ও অভিজাত সম্প্রদায় মিলে বাদ বাকি যে 4%, 100%-এর মধ্যে 4%, বাদ বাকি 4% এরা রাজাকে দিত। অথচ দেখো, অথচ রাজার সমস্ত সুযোগ সুবিধা থেকে সাধারণ মানুষ বঞ্চিত। যেটুকু দিনমজুর খেটে কাজকর্ম করে কোন রকম ভাগ চাষি হয়ে যেটুকু যা করে ইনকাম করতো সাধারণ মানুষ, তার বেশিরভাগটাই 96%, মানে দেখো কতটা একটা হিউজ পরিমাণে রাজাকে, তার ধর 100 টাকার মধ্যে 96 টাকা সাধারণ মানুষ রাজাকে কর দিত। আর বাদ বাকি 100 টাকার মধ্যে 4 টাকা প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী, অর্থাৎ প্রথম সম্প্রদায় ও দ্বিতীয় সম্প্রদায়, মানে যাজক অভিজাতরা এরা মিলে মোটে 4%, মানে 100 টাকা 4 টাকা মোটে দিত। তাহলে কোথায় সমাজ, কোথায় এস্টেট আর ফরাসি সমাজ কাঠামো, সেই বলছে তোমাদেরকে যে বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ কাঠামো কি রকম ব্যবস্থা ছিল। তাহলে এই এই যে ঘটনা, এই যে সাধারণ মানুষ যে 96% যে কর দিত, তাহলে একটা সময় দিতে 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 কি করতো না, তারা অতিষ্ঠ হয়ে পড়েছিল। সেই কারণে কি করেছিল না, 1789 খ্রিস্টাব্দে তারা আর সহ্য করতে না পেরে 1789 খ্রিস্টাব্দে বিপ্লব ঘোষণা করেছিল। তাহলে বুঝতে পারলে ফ্রান্সকে, তাহলে কেনই বা ফ্রান্সে কেবলমাত্র বিপ্লব হয়েছিল, এটাও যারা দেখনি তারা আমার ভিডিও করা আছে, তারা যাবে ভিডিও প্লে লিস্টে গিয়ে ভিডিও দেখে নিতে পারো, যে কেবলমাত্র শুধু কেন ফ্রান্সে বিপ্লব সংগঠিত হয়েছিল, ফরাসি বিপ্লব, আর কেন অন্যান্য রাষ্ট্রে হয়নি। ইউরোপে তো আরো অন্যান্য রাষ্ট্র ছিল, কেবলমাত্র ফ্রান্সে কেন ঘটেছিল। তো চলো তোমরা দেখে নিও। তো এবারে এই প্রথম সম্প্রদায়, দ্বিতীয় সম্প্রদায় ও তৃতীয় সম্প্রদায়, এই নিয়ে বিস্তারিত আলোচনা আমি করছি। ঠিক আছে, তাহলে প্রথম সম্প্রদায়
দ্বিতীয় সম্প্রদায় এবং তৃতীয় সম্প্রদায়ের বিস্তারিত আলোচনা তোমরা দেখতে থাকো, ঠিক আছে। যেহেতু এটা আমি ব্ল্যাকবোর্ডে ক্লাস করাচ্ছি, তোমরা বুঝতেই পারছো, হ্যাঁ, তোমরাই ভরসা আমাদের, তোমরাই আশা, তোমরাই প্রেরণা। যেহেতু ব্ল্যাকবোর্ডে ক্লাস করাচ্ছি, তাহলে আমাকে ক্লাসটাকে মুছতে হচ্ছে, ঠিক আছে। যা লেখা ছিল তোমরা কি করবে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর আর কি করবে, আর তোমরা যদি যারা লিখছো খাতায় নোট ডাউন করছো, তোমরা আমার ভিডিওকে বা ক্লাসটাকে তোমরা লিখে নিতে পারো। তো দেখো, এই যে যাজক শ্রেণী, তাহলে একটু আগে আমি কি বলছিলাম না, যাজক সম্প্রদায় বা যাজক শ্রেণীটা এরা কোন স্টেটের মধ্যে পড়ছে, এরা পড়ছে ফার্স্ট স্টেট বা প্রথম সম্প্রদায়ের মধ্যে। অভিজাত শ্রেণী বা অভিজাত সম্প্রদায় এরা পড়ছে সেকেন্ড স্টেট বা দ্বিতীয় সম্প্রদায়ের মধ্যে। আর সাধারণ মানুষ যারা রয়েছে তারা তৃতীয় সম্প্রদায়ের মধ্যে পড়ছে। এইবারে এই যাজক শ্রেণী বা যাজক সম্প্রদায়, দেখো কি তাদের একটু বৈশিষ্ট্যগুলো জেনে নি। যাজক সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলো দেখো, 1 নম্বর দেখো কি বলেছে, যাজক শ্রেণী সম্পর্কে একটু বুঝে না যায়। প্রায় 1,20,000 যাজকের সংখ্যা ছিল ফরাসি বিপ্লব প্রাককালে, অর্থাৎ 1789 খ্রিস্টাব্দের 14ই জুলাই ফরাসি বিপ্লবের প্রাককালে যাজকের সংখ্যা তাহলে কত ছিল, অর্থাৎ প্রথম সম্প্রদায়ের মধ্যে যে পড়ছে যাজক শ্রেণীরা, সেই যাজক সম্প্রদায় কতজন পড়ছে, 1,20,000 যাজক। তাহলে যাজকের সংখ্যা কতগুলো ছিল, 1,20,000 যাজক ছিল। অর্থাৎ কি না দেখো, মোট জনসংখ্যার 1%-রও কম ছিল। অর্থাৎ ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের যে জনসংখ্যা ছিল, ঠিক আছে, সেই জনসংখ্যার 1%-রও কম, অর্থাৎ 1%-এরও কম ছিল এই যাজক শ্রেণীর মানুষরা, এই যাজক সম্প্রদায় বা ফার্স্ট স্টেট বা প্রথম সম্প্রদায় বা প্রথম শ্রেণীর মানুষরা। অথচ এরাই কিনা রাজার কাছ থেকে কি নিত, সমস্ত সুযোগ সুবিধা এই যাজক সম্প্রদায় এরা গ্রহণ করত। অর্থাৎ এবং এরা তো গ্রহণ করতোই করতো, এত কম সংখ্যক, অর্থাৎ দেখো প্রায় 1,20,000 যাজকের সংখ্যা ছিল, মা যেটা বলছে 1%-রও কম। এরা কি করত না, এরা রাজার কাছ থেকে সমস্ত সুযোগ সুবিধা এরাই বন্টন করতো বা এরাই নিত, গ্রহণ করত। বুঝতে পারলেন? তথাপি রাজনৈতিক বিচার ও রাজস্ব সংক্রান্ত সুযোগ সুবিধা এরাই বেশি ভোগ করতো। তাহলে এত কম, দেখো যেটা বলছিলাম, এত কম সংখ্যক এরা হয়েও এরা রাজনৈতিক বিচার, রাজস্ব সংক্রান্ত সুযোগ সুবিধা এরাই বেশি বেশি করে ভোগ করত। মোট কৃষিযোগ্য জমির 1/5, অর্থাৎ দেখো মোট কৃষি জমির 1/5 ছিল চার্চের সম্পত্তি, মানে যাজকদের বা প্রথম সম্প্রদায় বা ফার্স্ট স্টেট চার্চের সম্পত্তি বা এদের সম্পত্তি। বিশাল আয় হতো, এদের বিশাল আয় হতো, আয় ইনকাম হতো, যাজকদের অপরিসীম আয় হতো, মানে এদের আয় বা এদের যে লভ্যাংশ, লাভের যে পরিমাণটা দ্বিগুণ থাকতো। বুঝতে পেরেছো? তাহলে কি বলছে দেখো, মোট কৃষিযোগ্য জমির 1/5 ছিল চার্চের সম্পত্তি, মানে এই যাজক সম্প্রদায়ের মানুষদের ছিল। এবং আর কি না, এদের বিশাল পরিমাণে লাভ হতো, বহুত লাভ হতো, প্রচুর লভ্যাংশ এদের থেকে যেত। দেখো এই যাজকদের কিনা আবার দুটো ভাগে ভাগ ছিল। তাহলে যাজক সম্প্রদায় আমরা দেখো শুধু ভাগের পর ভাগ যাচ্ছি, মানে বন্টন হয়ে যাচ্ছে। রাজা দেখলাম, প্রথম সম্প্রদায় দেখলাম, দ্বিতীয় সম্প্রদায় দেখলাম, তৃতীয় সম্প্রদায় দেখলাম। প্রথম সম্প্রদায়ের মধ্যে আবার এই যে যাজক শ্রেণীগুলি রয়েছে, এই যাজক শ্রেণীরা আবার দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে না, একটা অভিজাত ধনী বা সমৃদ্ধ যাজক, আর একদল নিম্নতর যাজক। তাহলে একদল অভিজাত ধনী বা সমৃদ্ধ যাজক, আর একদল নিম্নতর যাজকে ভাগ হয়ে গেছে। বুঝতে পেরেছো? তাহলে এই যাজক শ্রেণীর 4টে পয়েন্ট, আরো 2টো পয়েন্ট লেখাবো। তো এবার দেখো যে 4 নম্বর পয়েন্ট হলো, এবার 5 নম্বর পয়েন্ট। তা 4 নম্বর পয়েন্ট পর্যন্ত কি বলেছিলাম না, বলেছিলাম যে এরা আবার দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে উচ্চ যাজক শ্রেণী
আর একটা নিম্নতর যাজক শ্রেণী বা ধনী আর একটা গরিব যাজক শ্রেণী। এবার দেখো 5 নম্বরে ভলতেয়ারের হিসাব অনুযায়ী, ভলতেয়ারকে আমি আগেই বলেছিলাম ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলার যে কারণ ছিল, ঠিক আছে, সেই কারণের যে মানে যে ভিডিওটা আমি করেছিলাম, লেকচারটা যেটা আপলোড করেছিলাম তোমাদের সামনে যেটা রয়েছে, ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলার পিছনে যে কারণগুলি, সেই ভিডিওতে আমি বলেছিলাম যে ভলতেয়ার প্রখ্যাত ফরাসি দার্শনিক, নাট্যকার, কবি ভলতেয়ার, ঠিক আছে, সেই ভলতেয়ার কি বলেছে, তার হিসাব অনুযায়ী 9 কোটি ও নেকার নেকারের হিসাব অনুযায়ী 13 কোটি লিব্র আয় হতো ভূ সম্পত্তি থেকে। কাদের আয় হতো? যাজক শ্রেণী বা যাজক সম্প্রদায়ের মানুষদের। আরেকবার তাহলে ভলতেয়ার হিসাব, ভলতেয়ার করেছেন, মানে এটা ভলতেয়ার বলছে যে 9 কোটি এবং নেকার বলছে 13 কোটি লিব্র আয় হতো ভূ সম্পত্তি থেকে কেবলমাত্র যাজকদের। তাহলে যাজকদের ভূ সম্পত্তি থেকে 9 কোটি এবং 13 কোটি লিব্র আয় হতো। ফ্রান্সের আমাদের কারেন্সি যখন ইন্ডিয়ান রুপিতে করা হয় টাকা, সেহেতু ফ্রান্সের সেখানে তখন লিব্রতে ধরা হতো, ঠিক আছে, তার টাকার পরিমাণ লিব্রতে কাউন্ট করা হতো। অথচ কিনা এরা স্বেচ্ছাদান ও দেসিম নামক কর ছাড়া আর কোনো কিছুই কর দিত না, আর কোনো কিছুই ট্যাক্স পে করতো না, রাজাকে ট্যাক্স দিত না। তাহলে কোন কোন কর? স্বেচ্ছাদান ও দেসিম। তাহলে একটা কোশ্চেন এমসিকিউ তোমরা জেনে রাখো, যাজকরা কোন দুটি কর রাজাকে দিত? কোন দুটি কর বা কোন দুটি কর তারা ট্যাক্স পে করতো রাজাকে? তাহলে কোন দুটি কর হবে? স্বেচ্ছাদান ও দেসিম নামক কর। এই দুটি কর তারা কেবলমাত্র যাজক শ্রেণীরা তারা রাজাকে দিত। তো তোমাদের আরো একটু বলে রাখি, আর একটি কথা, কমিউনিটি পোস্টে ক্লাস 9 এর ইতিহাসের আমি কোশ্চেন সেখানে দিয়েছি। তোমরা কি করবে না, জানাবে, কোশ্চেনের অ্যান্সার গুলো জানাবে। কোশ্চেন ইতিমধ্যে একটা কোশ্চেন আপলোড করে দিয়েছি যে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার কে বলেছে, ঠিক আছে, কমিউনিটি পোস্টে আমি দিয়ে দিয়েছি। তোমরা কমেন্ট করে জানাবে যে কে বলেছে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার হিসাবে, কে মন্তব্য করেছে, ঠিক আছে। তো চলো দেখো, তাহলে এই হলো যাজক সম্প্রদায়ের বৈশিষ্ট্য। এবারে আসছি অভিজাত সম্প্রদায়ের বৈশিষ্ট্য। অভিজাত সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি কি কি, তাহলে দেখতে থাকো। তো দেখো, এবার যাজক সম্প্রদায় সম্পর্কে হয়ে গেল আলোচনা। তো এবার দেখতে পাচ্ছ অভিজাত শ্রেণী। এই অভিজাত শ্রেণীদের একটু জেনে নেওয়া যাক, এদের হিস্ট্রি সম্পর্কে, অভিজাত শ্রেণীটা কিরকম ছিল। দেখো, ফরাসি সমাজের দ্বিতীয় সম্প্রদায়ের লোক ছিল অভিজাত শ্রেণী, সেটা তো আমরা জেনে গেছি, ঠিক আছে, আমরা ত্রিভুজের মাধ্যমে আমরা জেনে গেছিলাম যে প্রথমে রাজা ছিল, তারপর প্রথম সম্প্রদায় ছিল, তারপর দ্বিতীয় সম্প্রদায় ছিল এবং তারপর তৃতীয় সম্প্রদায় ছিল। তাহলে রাজা ছিল, প্রথম সম্প্রদায় ছিল, দ্বিতীয় সম্প্রদায় ছিল, আর তৃতীয় সম্প্রদায়ের মানুষ ছিল। তাহলে আমরা জেনে গেছি যাজকরা কোন শ্রেণীতে ছিল, অভিজাতরা কোন শ্রেণীতে ছিল এবং সাধারণ মানুষরা কোন শ্রেণীতে ছিল। তাহলে এখানে বলছে দেখো, ফরাসি সমাজের দ্বিতীয় সম্প্রদায়ের লোক ছিল অভিজাত শ্রেণী। বিপ্লব প্রাক্কালে অর্থাৎ ফরাসি বিপ্লবের সময়ে ফ্রান্সে 3,50,000 অভিজাত বাস করত। তাহলে ফ্রান্সে 3,50,000 জন মানুষ, অভিজাত সম্প্রদায়ের মানুষরা বসবাস করত। তাহলে যাজকরা বাস করত 1,20,000, অভিজাতরা বসবাস করত 3,50,000 মানুষ বসবাস করত অভিজাতরা। দেখো, অর্থাৎ মোট জনসংখ্যার 6% ছিলেন এই শ্রেণী। মোট যে জনসংখ্যার তার 6% ছিল অভিজাত সম্প্রদায়। তারপর কি বলছেন, সংখ্যায় অল্প হলেও সমগ্র কৃষি জমির 1/3 ভাগ এদের দখলে ছিল। সংখ্যায় অল্প অথচ 1/3 ভাগ এদের দখলে ছিল। কাদের দখলে ছিল? অভিজাত সম্প্রদায়ের দখলে ছিল। তারপরে এরা কোনো প্রকার কর দিত না, এরা কোনো প্রকার ট্যাক্স পে রাজাকে করতো না। তাহলে ট্যাক্স পে কারা করতো? তাহলে এবার বুঝে নাও, ট্যাক্স পে কারা কারা করতো না, এক, প্রথম সম্প্রদায়,
আর দ্বিতীয়ত তৃতীয় সম্প্রদায়। তাহলে প্রথম সম্প্রদায় কত শতাংশ ট্যাক্স দিত? 4%। আর তৃতীয় সম্প্রদায় কত শতাংশ ট্যাক্স দিত? 96%। তাহলে টোটাল কত দাঁড়ালো? 100%। তাহলে একটু আগে যেটা আমি ত্রিভুজের মাধ্যমে বলেছিলাম যে তৃতীয় সম্প্রদায়ের মানুষরা দিত 96% এবং প্রথম ও দ্বিতীয় সম্প্রদায় এই দুই সম্প্রদায়ের মানুষজনরা দিত 4%। তাহলে দেখো প্রথম সম্প্রদায় অর্থাৎ যাজক শ্রেণী সম্পর্কে যেটা আমি একটু আগে যেটা আলোচনা করলাম, সেই যাজক শ্রেণীরা দুটো কর দিত আর অভিজাত শ্রেণীরা কোনো কর দিত না, ট্যাক্স দিত না। তাহলে এই হলো আমার অভিজাত শ্রেণীর বৈশিষ্ট্য। পুরো প্রত্যেকটা লাইন বাই লাইন আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি যে ফরাসি বিপ্লব প্রাককালে ফরাসি সমাজ কাঠামো কিরকম ছিল এবং তাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা, মানে প্রথম সম্প্রদায়, দ্বিতীয় সম্প্রদায় ও তৃতীয় সম্প্রদায়। প্রথম সম্প্রদায়ের মধ্যে রয়েছে যাজক শ্রেণী এবং দ্বিতীয় সম্প্রদায়ের মধ্যে রয়েছে অভিজাত শ্রেণী এবং তৃতীয় সম্প্রদায়ের মধ্যে কারা রয়েছে না সাধারণ মানুষ। তো এবার অভিজাত শ্রেণী হয়ে গেল, মানে আমরা আমাদের দ্বিতীয় সম্প্রদায় সম্পর্কে আমরা জেনে নিলাম। এবারে আমরা তৃতীয় সম্প্রদায় বা সাধারণ মানুষ বা সাকুলাত বা বুর্জুয়া সম্পর্কে বা কৃষক সম্পর্কে এগুলো আলোচনা করব। দেখো এবার দেখতে থাকো তৃতীয় সম্প্রদায় মানুষ সম্পর্কে। তো দেখো অভিজাত সম্প্রদায় বা দ্বিতীয় শ্রেণী সম্পর্কে আমরা জেনে গেলাম। এবার আসি তৃতীয় সম্প্রদায়। এই তৃতীয় সম্প্রদায়ের মধ্যে বা সাধারণ মানুষের মধ্যে আমি বলেছিলাম বুর্জুয়া শ্রেণী। এই বুর্জুয়া শ্রেণীর একটু ক্যারেক্টারাইজড বা বৈশিষ্ট্যগুলো আমরা একটু জেনে নিই। তো দেখো ফরাসি জনসংখ্যার 93 বা 93% ছিল এই সম্প্রদায়ভুক্ত মানুষজন। তাহলে ফরাসি জনসংখ্যার কতজন মানুষ ছিল সাধারণ সম্প্রদায়ের মানুষ? 93% মানুষ ছিল এই সাধারণ সম্প্রদায় বা বুর্জুয়া শ্রেণী বা থার্ড এস্টেট শ্রেণীর মানুষজন। তারপরে দেখো যাজক অভিজাতদের পরেই কিন্তু এদের স্থান ছিল। তাহলে আমি আগে বলে দিয়েছিলাম ত্রিভুজ করে বা ছক এঁকে আমি আগেই বলে দিয়েছিলাম যে যাজক অভিজাত অর্থাৎ প্রথম সম্প্রদায়, দ্বিতীয় সম্প্রদায়, তৃতীয় সম্প্রদায় অর্থাৎ যাজক অভিজাত সাধারণ মানুষ। তাহলে যাজক ও অভিজাতদের পরেই এদের স্থান ছিল। এরা কি না এরা হলেন বুর্জুয়া বা মধ্যবিত্ত শ্রেণী। বুর্জুয়া বা মধ্যবিত্ত শ্রেণী। এই বুর্জুয়া আবার দু ভাগে ভাগ, একটা উচ্চ বুর্জুয়া আর একটা তিন ভাগে ভাগ, উচ্চ বুর্জুয়া, মধ্য বুর্জুয়া আর নিম্ন বুর্জুয়া। ঠিক আছে, এই বুর্জুয়ার আবার উচ্চ মধ্য নিম্ন এরকম ভাগ রয়েছে। তারপর দেখো কৃষক শ্রমিক কারা কারা পড়ছে এই বুর্জুয়ার মধ্যে? কারা কারা পড়ছে? কৃষক পড়ছে, শ্রমিক পড়ছে, ছোটখাটো ব্যবসায়ী পড়ছে, শিল্পপতি পড়ছে, আইনজীবী এই সম্প্রদায়ভুক্ত। অর্থাৎ কৃষক থেকে শুরু করে, শ্রমিক থেকে শুরু করে, ছোটখাটো ব্যবসায়ী থেকে শুরু করে, শিল্পপতি এবং আইনজীবী থেকে শুরু করে এরা কি না এরা সকলেই এই বুর্জুয়া সম্প্রদায়ভুক্ত মানুষজন ছিল। এদের কি শিক্ষা দীক্ষা ছিল না? এদের শিক্ষা দীক্ষা বরং বেশি ছিল, কিন্তু বংশ পরম্পরা ওই যে হয়ে আসছে স্বৈরাচারী নীতি, বংশ পরম্পরা যেটা চলে আসছে রাজাদের শাসনকাল থেকে। দেখো তাই বলছে এদের শিক্ষা দীক্ষা সবই ছিল, এদের শিক্ষা দীক্ষা সবই ছিল, চিন্তা ভাবনায় যথেষ্ট প্রগতিশীল ছিল। কিন্তু ওই যে বংশ পরম্পরা যেটা বলেছিলাম, কিন্তু বংশ কৌলিন্যের অভাবে রাজনৈতিক অধিকার ও রাষ্ট্রীয় মর্যাদা থেকে এরা কি ছিল না বঞ্চিত ছিল। ফরাসি বিপ্লবের মূল আদর্শ তিনটি কি কি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা। ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ কি কি ছিল তোমরা ইতিমধ্যে জেনেই গেছো। সাম্য, মৈত্রী, স্বাধীনতা, এছাড়াও দেশপ্রেম, জাতীয়তাবাদ। তো এগুলি দেখো, আরেকবার দেখো এদের শিক্ষা দীক্ষা কিন্তু সবই ছিল, চিন্তা ভাবনায় যথেষ্ট প্রগতিশীল ছিল, কিন্তু বংশ পরম্পরা বা বংশ কৌলিন্যের অভাবে রাজনৈতিক অধিকার ও রাষ্ট্রীয় মর্যাদা থেকে এরা কি ছিল? রাষ্ট্রীয় মর্যাদা থেকে এরা বঞ্চিত ছিল, রাজনৈতিক অধিকার থেকে এরা
বঞ্চিত ছিল। ফরাসি বিপ্লবের 3টি যে মূল আদর্শ থেকে সাম্য, মৈত্রী, স্বাধীনতা থেকে এরা বিরত ছিল। তাহলে এইটাই হলো বুর্জোয়া শ্রেণী বা সাধারণ মানুষ বা তৃতীয় সম্প্রদায়ের মানুষদের সম্পর্কে আলোচনা। ঠিক আছে, তাহলে তাহলে তোমরা জানলে কি ফরাসি বিপ্লবের প্রাককালে বা বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজের কাঠামো বা ফরাসি সমাজ ব্যবস্থাটা তোমরা জানলে। তাহলে কি কি জানলে আরেকবার একটু রিক্যাপ হয়ে যাক বা রিভাইজ হয়ে যাক। তাহলে তোমরা কি জানলে? ফরাসি বিপ্লবের প্রাককালে ফরাসি সমাজের যে ফরাসি সমাজ ব্যবস্থার গঠন ব্যবস্থা তোমরা এটা জানলে। আজকের ক্লাস, আজকের লেকচার এই টপিক ছিল। তাহলে তোমরা জানো প্রথমে রাজা ছিল, আমি ত্রিভুজ করে রেখে দিয়েছিলাম, রাজা ছিল। ঠিক আছে, তারপর কারা ছিল? প্রথম সম্প্রদায়, দ্বিতীয় সম্প্রদায় এবং তৃতীয় সম্প্রদায়। প্রথম সম্প্রদায়কে আমরা কি বলছি? ফার্স্ট এস্টেট। দ্বিতীয় সম্প্রদায়কে বলছি আমরা সেকেন্ড এস্টেট এবং তৃতীয় সম্প্রদায়কে বলছি আমরা থার্ড এস্টেট। তাহলে এই 3টে এস্টেট ভুক্ত ছিল। প্রথম সম্প্রদায়ের মধ্যে কারা পড়েছিল? যাজকরা পড়েছিল। দ্বিতীয় সম্প্রদায়ের মধ্যে ছিল অভিজাতরা এবং তৃতীয় সম্প্রদায়ের মধ্যে কারা ছিল? সাকুলাত ছিল, বুর্জোয়া ছিল এবং বিভিন্ন নিম্নবর্গীয় মানুষ, দিনমজুর, খেটে খাওয়া মানুষরা এটা ছিল। তাহলে প্রথম সম্প্রদায় অর্থাৎ যাজকরা, ঠিক আছে, তারা কর দিত, শুধু তারা রাজাকে স্বেচ্ছাদান কর দিত। এবং দ্বিতীয় সম্প্রদায় বা অভিজাত সম্প্রদায়রা এরা রাজাকে কোনো ট্যাক্স বা কর প্রদান করতো না এবং 96% কর সাধারণ মানুষ অর্থাৎ তৃতীয় সম্প্রদায় শ্রেণীর মানুষরা দিত। তো তোমাদের কর ব্যবস্থা নিয়ে একটি ভিডিও, একটি লেকচার আসবে। ততক্ষণে তোমরা এই ভিডিওটি দেখতে থাকো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে থাকো এবং কি করবে? বারবার তো বলতে হবে এক কথা, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক করবে। আর বলেছি তোমাদের যে যদি কোনো অসুবিধা হয়, যদি বুঝতে অসুবিধা হয়, বুঝতে সমস্যা থাকে, এনি ডাউট, এনি কোশ্চেন, আমি শুরুতেই বলে দিয়েছিলাম কি পড়বো, কেন পড়বো, কোথায় পড়বো, কবে পড়বো, কিভাবে পড়বো, এই সবকিছু তোমাদের জন্যই তো আমরা নাকি। তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে ভর্তি করে দাও কোথায় কি ডাউট হচ্ছে, বুঝতে পারলে? একদম নিঃসংকোচে কমেন্ট করো, তোমাদের উত্তর দেওয়ার জন্যই তো আমি রয়েছি। ঠিক আছে, আজকের জন্য এইটুকু। আরো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণে তোমরা এই ভিডিওটি দেখতে থাকো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। টাটা।